আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ৩০ বছরের জন্য নাইরোবি বিমানবন্দর পরিচালনার অধিকার চেয়েছিল ভারতের আদানি গ্রুপ। ভারতের বাইরে এটাই হতে যাচ্ছিল গ্রুপ পরিচালিত প্রথম কোনো বিমানবন্দর। তবে কেনিয়ার উচ্চ আদালত তাদের এই উদ্যোগে পানি ঢেলে দিয়েছে। আদালতের আদেশ গ্রুপের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। মোদির পরিকল্পনাতেই আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিল আদানি। সাধারণত দেখা যায় ভারতের বাইরে অধিকাংশ আদানি প্রকল্প, তা আশেপাশে হোক বা আরও দূরে, মোদির দেশ সফর বা রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করার কয়েক মাসের মধ্যে ঘোষণা করা হয়। এরপর শুরু হয় তাদের ব্যবসা। এই প্রথম আদানিদের এই ধরনের কোনো উদ্যোগ ধাক্কা খেল, যাকে দেখা হচ্ছে মোদির ব্যর্থতা হিসেবে। আদানি ও মোদির সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। কেনিয়ার প্রধানমন্ত্রী ২০২৩ সালের ডিসেম্বরে নয়াদিল্লিতে গিয়েছিলেন। ৩ মাস পরে মার্চ মাসে আদানি গ্রুপ নাইরোবি বিমানবন্দরকে আপগ্রেড এবং সম্প্রসারণের জন্য একটি প্রস্তাব পেশ করে। জুন মাসে কেনিয়ার কর্তৃপক্ষ জাতীয় বিমান চলাচল নীতি পরিবর্তন করে এবং একটি বিমানবন্দর বিনিয়োগ পরিকল্পনা অনুমোদন করে। বেশ কিছু গুরুত্বপূর্ণ গোপন নথি থেকে জানা যায় এসব তথ্য। নথিগুলো সামনে আসার পরে কেনিয়ার মানবাধিকার কমিশন এবং বার অ্যাসোসিয়েশন একটি আইনি চ্যালেঞ্জ দাখিল করে। যুক্তি ছিল, একটি কৌশলগত এবং লাভজনক জাতীয় বিমানবন্দর একটি ব্যক্তিগত সংস্থাকে ইজারা দেয়া অযৌক্তিক। তার চেয়েও বড় কথা, এটি গোপনীয়তার সাথে করা হয়েছিল, কোনো প্রতিযোগিতামূলক বিডিং ছাড়াই। গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট প্রস্তাবিত চুক্তি সাময়িকভাবে স্থগিত করে। কেনিয়ার পার্লামেন্টে এ নিয়ে প্রশ্ন তোলা হয়, তীব্র সমালোচনা হয় সোশ্যাল মিডিয়াতেও। বিষয়টি নিয়ে একজন সরকারি উপদেষ্টা বলেন যে বিমানবন্দরের জন্য আদানির সাথে কোনো চুক্তি করা হয়নি। তবে গ্রুপটিকে কেনিয়াতে হাই ভোল্টেজ বিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য $১.৩ বিলিয়ন দেয়া হয়েছে। কেনিয়ার আদালত এমন এক সময় এই সিদ্ধান্ত নেয় যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে তারা আদানির সাথে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনা করছে। দুটি ঘটনায় শুধু আদানি গ্রুপ নয়, ভারত সরকারের জন্যও বড় ধরনের বিপর্যয়। বাংলাদেশের সাথে চুক্তিটিও মোদির কূটনৈতিক সাফল্য হিসেবে দেখানো হয়েছিল। ২০১৫ সালে জুন মাসে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ঢাকা সফরে মোদি বলেছিলেন, ভারত বাংলাদেশকে তার বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা করার জন্য একটি বড় অংশীদার হতে পারে। ২ মাস পরে আদানি ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ রপ্তানির জন্য বাংলাদেশের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ২ বছর পরে ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের পর চুক্তিটির বাস্তবায়ন শুরু হয়। বছরের পর বছর ধরে বাংলাদেশের বিরোধীরা অভিযোগ করে মোদি সরকারের চাপে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এখন ঢাকায় শাসন ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে চুক্তিটি বাতিল হয়ে যাওয়ার হুমকির মুখে পড়েছে। আদানি গ্রুপের একজন মুখপাত্র অবশ্য জানিয়েছেন তাদের কাছে এমন কোনো ইঙ্গিত নেই। বাংলাদেশ সরকার তাদের সঙ্গে করা চুক্তি পর্যালোচনা করছে। তাদের ভাষায় অংশীদারিত্বের সম্মান রক্ষায় যথেষ্ট বকেয়া থাকার পরও বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাচ্ছে। ২০১৪ সালের আগ পর্যন্ত ভারতের বাইরে আদানি গ্রুপের প্রকল্পগুলো ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ায় কয়লা খনির কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ ছিল। ২০১৪ সালে মোদি প্রধানমন্ত্রী হন। এখন আদানি গ্রুপ এশিয়া এবং আফ্রিকা জুড়ে নানা দেশের অবকাঠামো খাতে তাদের ব্যবসা বিস্তার করছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একমাত্র দেশ নয় যেখানে আদানি প্রকল্পগুলো বিতর্কিত। শ্রীলঙ্কায় বিদ্যুৎ বোর্ডের একজন কর্মকর্তা একটি পার্লামেন্টারি কমিটিকে জানান, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তাকে ২০২১ সালের নভেম্বরে বলেছিলেন যে মোদি আদানি গ্রুপের কাছে একটি বায়ু জ্বালানি প্রকল্প হস্তান্তর করার জন্য তাকে চাপ দিচ্ছেন। গ্লাসগোতে জলবায়ু পরিবর্তন সম্মেলনের ফাঁকে রাজাপাকসে মোদির সাথে দেখা করার কয়েকদিন পরের ঘটনা এটি। এই তথ্য প্রকাশের পর শ্রীলঙ্কায় উত্তেজনা সৃষ্টি হয়। কর্মকর্তা তার মন্তব্য প্রত্যাহার করে এবং তার পদ থেকে পদত্যাগ করেন।
এর আগে 2020 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দিল্লিতে মোদির সাথে দেখা করেছিলেন। তাদের মধ্যে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। কয়েক মাস পরে মিডিয়া রিপোর্টগুলো ইঙ্গিত দেয় আদানি গ্রুপ ভারত, শ্রীলঙ্কা এবং জাপানের মধ্যে একটি চুক্তির অংশ হিসেবে কলম্বো বন্দরে ইস্ট কন্টেইনার টার্মিনাল পরিচালনা করতে আগ্রহী। ইউনিয়ন এবং বৌদ্ধ ধর্মযাজকদের প্রতিবাদের পর শ্রীলঙ্কা চুক্তিটি প্রত্যাহার করে, কিন্তু আদানি গ্রুপ বন্দরে আরেকটি টার্মিনাল পরিচালনার অধিকার পেয়ে যায়। এই বছর আদানি গ্রুপ নেপালের আন্তর্জাতিক বিমানবন্দরগুলি দখলের জন্য নেপালি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে। চীনের কাছ থেকে ঋণ নিয়ে নির্মিত দুটি বিমানবন্দর পোখারা এবং ভৈরাহাওয়াতে জেট বিমানের জন্য উচ্চতার বিমান রুট না খোলার কারণে এখনও পর্যন্ত অর্থনৈতিকভাবে অনুপযোগী রয়েছে। দেশটির অর্থমন্ত্রী জানান, নেপালের প্রধানমন্ত্রী 2023 সালে জুনে একটি বৈঠকে মোদির সাথে বিষয়টি উত্থাপন করেছিলেন। এরপর আদানি গ্রুপের কর্মকর্তারা নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে কাঠমান্ডু সফর করেন। শুধু দক্ষিণ এশিয়াতেই যে মোদির কূটনীতি আমদানির সম্প্রসারণের সাথে জড়িত বিষয়টি এমন নয়। 2017 সালের মার্চ মাসে দিল্লি সফর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক। এ সময় মোদি ও রাজাক দু দেশের মধ্যে অর্থনৈতিক সংযোগ বাড়ানোর এবং ভারতীয় সংস্থাগুলির ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এক মাস পরে আদানি গ্রুপ কেরি দ্বীপে একটি মেগা কন্টেইনার বন্দর প্রকল্পের জন্য একটি মালয়েশিয়ার অবকাঠামো কোম্পানির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। 2018 সালে জুন মাসে মোদি সিঙ্গাপুরে যান। সেখানে তিনি প্রধানমন্ত্রী লি সুয়েন লুং এর সাথে দেখা করেছিলেন। সেই মাসের শেষের দিকে সিঙ্গাপুরের রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা টেমাসেক আদানির বন্দরে 1000 কোটি রুপি বিনিয়োগ করে। মোদি 2023 সালের অক্টোবরে দিল্লিতে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিহা সুলুহুকে স্বাগত জানান। 8 মাস পরে 2024 সালের মে মাসে আদানি গ্রুপ দার এস সালাম বন্দরে কন্টেইনার টার্মিনাল পরিচালনা করার জন্য 30 বছরের একটি ছাড় চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হয়। এটি টার্মিনাল পরিষেবা প্রদানকারী কোম্পানির 95% অংশীদারিত্ব অর্জনের জন্য আবুধাবির এডি স্পোর্টস গ্রুপের সাথে যৌথ উদ্যোগে কাজ শুরু করে। 2017 সালের জুলাই মাসে মোদি ইসরায়েল সফর করেন। তিনি ইসরায়েলি সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী। এরপর আদানি গ্রুপ ইসরায়েলের সাথে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে। 2018 সালের জানুয়ারিতে দিল্লিতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই বছরের ডিসেম্বরে আদানি গ্রুপ যৌথভাবে ইসরায়েলি ফার্ম এলবিট সিস্টেমের সাথে ব্যবসা শুরু করে। পরে সামরিক ড্রোন তৈরির জন্য ভারতের তেলেঙ্গানায় একটি কারখানার উদ্বোধন করা হয়। 2022 সালে আদানি গ্রুপ ইসরায়েলের হাইফা বন্দর অধিগ্রহণ করতে চায়। আদানি গ্রুপের চেয়ারম্যান বিলিয়নিয়ার গৌতম আদানি ভারতের প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। দুজনেই গুজরাট রাজ্যের বাসিন্দা। 2014 সালে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আদানি গ্রুপ দ্রুত গতিতে তাদের ব্যবসার সম্প্রসারণ করেছে। ব্যবসার ক্ষেত্রেও বেড়েছে তাদের। ভারতের বিমানবন্দর, সমুদ্রবন্দর, কয়লাখনি, পাওয়ার স্টেশন এবং গ্যাস স্টেশনগুলোর বৃহত্তম ব্যক্তিগত মালিক হয়ে উঠেছে এই গ্রুপের প্রধান। আদানির সাথে মোদির সম্পর্ক নিয়ে দেশের মধ্যে প্রবল সমালোচনা রয়েছে। বিরোধী কংগ্রেস পার্টির পক্ষ থেকে 2023 সালের ফেব্রুয়ারিতে লোকসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, এটি ভারতের পররাষ্ট্রনীতি নয়, এটা আদানিজির বিদেশ নীতি। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলবার্ট ভিদাল বলেন, অনেক পর্যবেক্ষক আদানির বিশ্বব্যাপী সম্প্রসারণকে দেখেন এশিয়া ও আফ্রিকায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ভারতের ভূরাজনৈতিক পদক্ষেপ হিসেবে। চীনের প্রভাব বোঝা যায় অবকাঠামো কেন্দ্রিক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে। অন্যদিকে আদানির অবকাঠামো সাম্রাজ্যে ভারতের সরকারের অর্থনৈতিক এজেন্ডার সাথে খাপ খায়। কিন্তু অন্যরা এভাবে একটি বেসরকারি গ্রুপের উপর সরকারের নির্ভর করা নিয়ে প্রশ্ন তুলেছে। 2022 সালে সাংবাদিক নিরুপমা সুব্রামানিয়াম লেখেন, ভারতের কূটনীতিতে নিজেকে বেঁধে রাখা এড়াতে হবে এবং জাতীয় স্বার্থে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উপর একচ্ছত্র নির্ভরতা কমানোর কোনো বিকল্প নেই।
আমেরিকান গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ গত বছর কর্পোরেট জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগ আনে আদানি গ্রুপের বিরুদ্ধে। এভাবেই বিশ্বব্যাপী শিরোনাম হয়ে ওঠে আদানি গ্রুপ। পরে এই প্রশ্ন আরও তীব্র হয়ে ওঠে। সম্প্রতি সুইস কর্তৃপক্ষ আদানি গ্রুপের পক্ষ থেকে অর্থ পাচারের সন্দেহে একজন তাইওয়ানের বাসিন্দার রাখা $311 মিলিয়ন জব্দ করেছে, যদিও গ্রুপটি অভিযোগ অস্বীকার করেছে। কেনিয়ার বিরোধীরা আদানি গ্রুপের সাথে বিমানবন্দর চুক্তি বাতিল করার জন্য সরকারকে আহ্বান জানালে কংগ্রেসের যোগাযোগ প্রধান জয়রাম রমেশ সতর্ক করে দেন, কেনিয়ার বিক্ষোভ সহজেই ভারত এবং ভারত সরকারের বিরুদ্ধে ক্রোধে রূপান্তরিত হতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।